So, in our tonight's class, we're going to read a very beautiful poem. The name of the poem is Death of a Naturalist by Seamus Heaney. Okay, so আমরা তো প্রত্যেকটা কবিতার শুরুতে আগে কবি পরিচিতি প্লাস লাইন বাই লাইন এক্সপ্লেনেশন করি, তাই না? টুডে we are going to read little differently. Before reading the poem, we are going to read the summary of this poem. এই কবিতাটা আমরা আজকে লাইন বাই লাইনে এক্সপ্লেনেশন পড়ব, কিন্তু আমার মনে হয় এই কবিতাটা এভাবে পড়ার আগে, যেহেতু তোমরা একদম ফার্স্ট ইয়ারের ছেলেমেয়ে, লিটারেচার সম্বন্ধে তোমাদের ম্যাচুরিটি একটু কম, তো এটার কারণে প্রথমে আমরা এই কবিতার সিম্পল একটা সামারি পড়ে নেব, তারপরে এসে উই আর গোয়িং টু স্টার্ট রিডিং দ্য লাইন বাই লাইন এক্সপ্লেনেশন অফ দিস পার্টিকুলার পয়েন্ট। ওকে, সো আগে আমরা এটার সামারিটা একটু দেখি যে এই কবিতাটা আসলে কি নিয়ে লেখা হয়েছে এবং কি বলা হচ্ছে এটাতে। তোমরা সবাই তো দেখতে এবং শুনতে পাচ্ছ, তাই না? জি, দেখা যাচ্ছে। ওকে, সো at first let's read out the summary of this poem. Death of a naturalist. Naturalist শব্দের অর্থ প্রকৃতিবাদী, প্রকৃতি প্রেমিক টাইপের someone, is one of the Seamus Heaney's most famous poems. It describes the poet's childhood experience at a flax dam. তোমাদেরকে এই কবিতাটা পড়ার আগে আমি কিছু কথা বলবো, একটা ছবি তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। দেখো তো যে আমার সাথে তোমরা নিজেকে রিলেট করতে পারো কিনা। যখন আমরা একদম ছোট ছিলাম, সদ্য হয়তো বা স্কুলে পড়াশোনা শুরু করেছি, ক্লাস 5-6 স্টুডেন্ট, তখন দেখা যায় যখন প্রচুর পরিমাণে বৃষ্টি হয় তখন রাস্তার দুই ধারে একদম পানি জমে যায় না, পানি জমে যায়, কিন্তু মনে করো মুষলধারে বৃষ্টি হচ্ছে, রাস্তার দুই ধারে পানি জমে গেছে এবং রাস্তার দুই দিকে দুইটা ড্রেন আছে, একদম পচা নোংরা ড্রেন, ওই ড্রেনের পানিগুলো সব উঠে এসে একদম পুকুরের মতো হয়ে গেছে রাস্তার দুই ধার। তো আমরা যখন ছোট ছিলাম তখন কি করতাম বলতো, যে দুই দিকে যেই একদম ডোবার মতো হয়ে গেছে, মাঝখান দিয়ে রাস্তার উপরে কিন্তু আছে, মানে ওইটা ডুবে যায় নাই, মাঝখানের রাস্তাটা, আমরা এখন ওই মাঝখানের রাস্তা দিয়ে না গিয়ে ওই যেটা একদম নোংরা নালার যে পানিটা আছে ওর উপর দিয়ে কিন্তু আমরা হাঁটে যাইতাম। জানি না তোমরা আমার সাথে রিলেট করতে পারছো কিনা। তো কিন্তু ওই সেম জিনিসটাই যদি তোমাকে এখন যদি করতে বলা হয় তাহলে কি তুমি করবা না কিন্তু। তাহলে ওই শৈশবে তোমার মধ্যে যে ইনোসেন্সটা ছিল, হ্যাঁ, তোমার যেই বুদ্ধিমত্তাগত যে ম্যাচিওর তুমি যে হয়ে ওঠো নাই, ওইটা ছিল তোমার ইনোসেন্স পিরিয়ড অফ ইয়োর চাইল্ডহুড। অ্যান্ড সময়ের সাথে সাথে আমাদের ওই সেন্স অফ ইনোসেন্সটা আস্তে আস্তে ডেমোলিশ হয়ে যায়, আস্তে আস্তে মিশে যায়, বুঝছো? এটাই হচ্ছে এই কবিতার থিম, যে সময়ের সাথে সাথে আমাদের মধ্যে যে ইনোসেন্সটা, এই ইনোসেন্সটা ম্যাচিউরিটিতে পরিণত হয়, আমাদের ওই ইনোসেন্সটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, বুঝছো? তো দেখো, it describes the poet's childhood experience at a flax dam. ফ্ল্যাক্স হচ্ছে যে আমাদের যে পাট আছে না, পাট যেই তোমার সোনালী আঁশ বলা হয় যেটাকে, ওই রকম ওয়ান কাইন্ড অফ প্ল্যান্ট। এবং ড্যাম শব্দের অর্থ একটা মানুষেরা একটা পুকুর খুঁড়ছে, যে পুকুরে ওই ফ্ল্যাক্স, তোমাদের বোঝানোর জন্য আমি ওই ফ্ল্যাক্স তোমাদেরকে বলে দিলাম, ওয়ান কাইন্ড অফ ট্রি, এই পাট জাতীয়, আমি তোমাদেরকে বোঝানোর জন্য এখন থেকে আর ফ্ল্যাক্স না বলে ওইটাকে পাট গাছ বলবো। তো ওই পাট গাছটাকে ওই চুবায় রাখার জন্য, পচানোর জন্য, যখন ওই পাটের গাছটা পচে যায় তখন কিন্তু ওইটা থেকে আঁশ সংগ্রহ করা হয়, বুঝছো? তো সে বলছে যে এখানে তো ওই ফ্ল্যাক্স ড্যাম যেটা আছে, ওই পাট পচানোর জন্য যে পুকুরটা আছে, ওইখানে তার কিছু এক্সপিরিয়েন্স আছে, সেই এক্সপিরিয়েন্সগুলো তিনি এখানে শেয়ার করেন। As a young boy, he loved visiting the pond because it was full of insect, dragonflies, butterflies, frogs and frog spawn. তো যখন সে ইয়ং ছিল, তোমরা দেখেছো যে রাস্তা দিয়ে যখন তোমরা যাও, কোথাও যদি পাট পচানোর জন্য রেখে দেওয়া হয়, ওইখান থেকে একটা দুর্গন্ধ হয়ে যায় না?
দুর্গন্ধ, মাছি-টাছি, পোকামাকড় ওইখানে কিন্তু অনেক পরিমাণ হয়। তো সে বলছে সে যখন ছোট ছিল, ওই যে ওইখানকার ওই তোমার ফ্ল্যাক্স ড্যামের যে ইনসেক্টগুলা, পোকামাকড়, ড্রাগন ফ্লাই মানে ওই ফড়িং টাইপের, বাটারফ্লাই, প্রজাপতি, ফ্রগ এবং ফ্রগসপন। ফ্রগসপন শব্দের অর্থ ব্যাঙাচি টাইপ। তো এগুলা তাকে খুব ফ্যাসিনেট করতো। এটা তার কাছে খুব ভালো লাগতো। অলদো দ্য পন্ড স্মেলড ব্যাড বিকজ অফ দ্য রটিং ফ্ল্যাক্স প্ল্যান্ট, ওই পাটের গাছ যে আস্তে, আস্তে পচে যাচ্ছে, ওইটার কারণে ওই পার্টিকুলার পুকুরে কিন্তু ইয়ে হয়, একদম পচা দুর্গন্ধ হয়ে যায়। হুম? হি ফাউন্ড ইট এক্সাইটিং অ্যান্ড বিউটিফুল, কিন্তু তার কাছে ছোট বয়সে, হ্যাঁ, তার কাছে ওইটা খারাপ লাগতো না, ওইটাই তার কাছে খুব এক্সাইটিং মনে হতো। হি কালেক্টেড ফ্রগস্পন ইন জ্যাম জার্স অ্যান্ড ওয়াচ দ্য এগস গ্রো ইনটু ট্যাডপোলস, এবং সে ওই যে যেই ব্যাঙের যে ডিমগুলা যে নিষিক্ত করার জন্য তোমার হচ্ছে মেয়ে ব্যাঙ যেগুলো নিষিক্ত করে পানির মধ্যে, ওইটা সে আবার তার জ্যাম খাওয়ার কাঁচের যে জারগুলো আছে ওই জারগুলোর মধ্যে সে রেখে দিত, এবং সে অপেক্ষা করতো কখন ওই ডিমগুলা ফেটে ফেটে ব্যাঙাচি বের হবে। হ্যাঁ, হিজ টিচার মিস ওয়ালস এক্সপ্লেইনড হাউ ফ্রগস লিভড অ্যান্ড রিপ্রোডিউসড হুইচ ইনক্রিজড হিজ ইন্টারেস্ট ইন নেচার, এবং তার হচ্ছে ম্যাম যে ছিল মিস ওয়ালস, সে তাকে এই যে ব্যাঙের জীবনচক্র, কিভাবে ব্যাঙ রিপ্রোডিউস করে, প্রজনন থেকে শুরু করে এগুলা সে তাকে ডেসক্রাইব করতো, এবং এটার প্রতি তার একটা ফ্যাসিনেশন, মানে সব কিছু মিলেই আর কি, যে প্রকৃতি কিভাবে কাজ করে, এগুলো সব কিছু তার কাছে খুব ইন্টারেস্টিং লাগতো। হাউএভার ওয়ান হট সামার ডে এভরিথিং চেঞ্জ, কিন্তু একদিন কি হলো, তার মধ্যে ওই ইনোসেন্সটা হারায় গেল। আস্তে আস্তে তার মধ্যে একটা ম্যাচিওর একটা ভাব চলে আসলো। এভরিথিং চেঞ্জ, সব কিছু পরিবর্তন হয়ে গেল। দ্য পয়েট রিটার্ন টু দ্য পন্ড অ্যান্ড স মেনি লার্জ ফ্রগস গ্যাদার্ড দেয়ার, এবং একদিন সে ওই পুকুরে সে ফেরত গেল, এবং গিয়ে সে দেখলো যে এখন অনেক ব্যাঙ ওখানে হয়ে গেছে। হ্যাঁ, অনেক ব্যাঙ হয়ে গেছে, এবং তার কাছে ওটা খুব ফ্রাইটনিং একটা দৃশ্য, যে আগে যে ব্যাঙের ডাক তার কাছে ভালো লাগতো, আগের যে ব্যাঙাচিগুলো তার কাছে ভালো লাগতো, এখন ওইটাই তার কাছে খুব দুর্গন্ধযুক্ত এবং খুব খারাপ মনে হচ্ছে তার কাছে। দে আর লাউড ক্রকিং, ক্রকিং শব্দের অর্থ হচ্ছে ব্যাঙের ডাক, ঘ্যাঙর ঘ্যাং যে ডাক আর কি। সোয়েলেন বডিস, সোয়েলেন বডি শব্দের অর্থ এখানে বোঝাচ্ছে ব্যাঙ দেখবা যখন বর্ষা হয় ওই টাইমে ব্যাঙগুলা যখন ডাকে, তার যে গলার অংশটা দেখবা যখন ব্যাঙ ডাকে ওইটা ফুলে ওঠে কিন্তু, এজন্য সে বলছে সোয়েলিং বডিস অ্যান্ড স্ট্রেঞ্জ মুভমেন্টস ফ্রাইটেন্ড হিম। সব কিছু মিলাই ওই ব্যাঙগুলো এখন দেখতে তার প্রচণ্ড ভয় লাগছে তার। হি ইমাজিন দ্যাট দ্য ফ্রগস ওয়ার অ্যাংরি বিকজ হি হ্যাড টেকেন দেয়ার এগস বিফোর, এবং তার কাছে মনে হচ্ছে দিস ফ্রগস আর রিয়েলি অ্যাংরি অন মি, হোয়াই, বিকজ প্রিভিয়াসলি আই ইউজ টু টেক দ্য এগস ফ্রম দেয়ার লোকেশন, তাদের ওই জায়গা থেকে সে ডিম তো নিয়ে চলে যেত, এবং তার কাছে এখন ভয় লাগছে বিষয়টা। হি ফেল দ্যাট দে ওয়ান্টেড রিভেঞ্জ, ফিল্ড উইথ ফিয়ার হি র্যান ওয়ে ফ্রম দ্যাট পন্ড, এবং সে ভাবতো ওই ব্যাঙগুলা মনে হয় আমার কাছ থেকে এখন রিভেঞ্জ নিবে। হ্যাঁ, আমার উপর হয়তো বা তারা প্রতিশোধ নিবে, এবং এই প্রচণ্ড পরিমাণ ভয়ের কারণে সে ওইখান থেকে এক দৌড়ে সে চলে আসে। হ্যাঁ, the poem shows the poet's journey from childhood innocence to maturity. At first, nature seems beautiful, friendly, and full of wonder. প্রথমের দিকে নেচার কেমন মনে হচ্ছে তার কাছে, খুব সুন্দর, খুব ফ্রেন্ডলি, এবং যেন সব কিছু আশ্চর্যের একটা বিষয়, তাকে সব কিছু আগে ফ্যাসিনেট করতো, সব কিছুই তার কাছে সুন্দর লাগতো। আমরা যখন ছোট ছিলাম আমাদের কাছে কিন্তু সব কিছুই সুন্দর লাগতো, সব কিছুকে আমরা এনজয়িং মনে করতাম, কিন্তু আস্তে আস্তে কি আমাদের মধ্যে বিবেকবোধ জন্মায়, আমাদের ওই ইনোসেন্স পিরিয়ডটা শেষ হয়ে যায়, আমরা বুঝতে শুরু করি। হ্যাঁ, এটাই হয় আর কি। Later the poet discovers that nature also has a wild, powerful and frightening side. This experience changes the way he looks at natural world forever. ওকে, তো আশা করি এই কবিতা সম্বন্ধে মোটামুটি একটা ধারণা আমরা পেয়ে গেলাম যে এই কবিতা কেন লেখা হয়েছে, এই কবিতাটা লেখার কারণ কি। এখন আমরা দেখি, এখন আমরা যদি লাইন বাই লাইন যদি আমরা পড়তে শুরু করি আমরা আরো ভালোভাবে বুঝবো। তো দ্যাটস ওয়াই আমি প্রথমে কবিতা না শুরু করে তোমাদের আগে সামারিটা পড়াই নিলাম। এখন দেখো, সে বলছে যে অল ইয়ার দ্য ফ্ল্যাক্স ড্যাম, ফ্ল্যাক্স ড্যাম মানে কি বলছি, যে একটা পুকুর তৈরি করা হয়। হ্যাঁ, একটা পুকুর তৈরি করা হয়,
যেটা ওই যে ফ্ল্যাক্স যে প্ল্যান্ট আছে, তোমাদেরকে সহজভাবে বোঝানোর জন্য, যে পাটের যে গাছ, পাটের গাছ নয় কিন্তু, ফ্ল্যাক্স কিন্তু অন্য গাছ, কিন্তু একই ধরনের আর কি। পাটও যেরকমভাবে পানিতে ডুবায়ে পচানোর পর আঁশগুলা সংগ্রহ করা হয়, এটা ওই সেম জিনিসই হয়। এই জন্য তোমাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য আমি পাট গাছ এখানে বলবো। তো সে বলছে যে সারা বছর অল দ্য ইয়ার ফ্ল্যাক্স ড্যাম ফেস্টার্ড ইন দ্য হার্ট অফ দ্য টাউনল্যান্ড। তো হি সেইং দ্যাট থ্রু আউট দ্য হোল ইয়ার একটা পুকুর আছে, সেই পুকুরে এই ফ্ল্যাক্স যেই প্ল্যান্টগুলো আছে এগুলাকে ভিজায় রাখা হয়। একদম তোমার যেই ছোট্ট একটা শহর আছে, রুরাল এরিয়া, ওইখানে একদম পান কেন্দ্রে একটা পুকুরের মতো আছে, ওইখানে সারা বছরের জন্য ওই গাছটাকে চুবায় রাখা হয়, মানে সিজন বাই সিজন আর কি। এবং ওইখান থেকে রটেন, একদম পচা গন্ধ ওইখান থেকে বের হইতো। ঠিক আছে। অফ দ্য টাউনল্যান্ড গ্রিন অ্যান্ড হেভি হেইডেড ফ্ল্যাক্স, এবং ওইখানে ওই টাউনল্যান্ডের যে নির্দিষ্ট যে জায়গার কথা বলা হচ্ছে, ওইখানে একদম আমরা পাট কখন ভিজাই, একদম যখন পরিপক্ক হয়ে যায় না, ঠিক এজন্য বলা হচ্ছে দ্য গ্রিন অ্যান্ড হেভি হেইডেড ফ্ল্যাক্স। এবং যখন ওই গাছটা বিকামস প্রপারলি ম্যাচিওর, দেন আফটার কাটিং দ্যাট প্ল্যান্ট উই ইউজ টু, কবি বলছে যে উই ইউজ টু গো টু দ্যাট ফ্ল্যাক্স ড্যাম অ্যান্ড ইউজ টু পুট দ্যাট প্ল্যান্ট ইনসাইড দ্য ওয়াটার। ফ্ল্যাক্স হ্যাড রোটেন, flax had rotten there, weighed down by huge swords। এবং শুধু যদি ওই গাছগুলোকে যদি রাখা হয় তাহলে কি পচবে? পচবে না, ওইটাকে আরো ওজন দেওয়ার জন্য তার উপরে বড় বড় মাটির ঢেলা টাইপের সামথিং তার উপর রাখা হয়। ফ্ল্যাক্স অ্যান্ড রোটেন, এবং ওইখানে এটা আস্তে আস্তে পচে যায়। ওয়েটেড ডাউন বাই হিউজ সোর্স, এবং ওইটাকে ওজন দেওয়ার জন্য, ওইটা যেন একদম পানির ভিতরে ঢুকে যায়, হ্যাঁ, ভিতরে যেন একদম দেবে থাকে, এই জন্য সেজন্য সেজন্য মাটির বড় বড় ঢেলা দিয়ে ওইটাকে একদম নিচের দিকে দাবায় রাখা হয়। ঠিক আছে। ডেইলি ইট সোয়েল্টার্ড ইন দ্য পানিশিং সান, এবং প্রত্যেক দিন প্রচণ্ড গরম ওই ওই জায়গাটার উপর দিয়ে যায়। ডেইলি ইট সোয়েল্টার্ড ইন দ্য পানিশিং সান, এভরিডে দ্য হট সান শোন ডিরেক্টলি অন দ্যাট পন্ড, দ্য স্ট্রং হিট মেড দ্য রোটেন ওয়াটার স্মেল ইভেন ওর্স, দ্য ওয়েদার ওয়াজ ভেরি হট। এবং ওইটার তোমার যখন প্রচণ্ড পরিমাণ রোদ ওইখানে পড়ে, তখন দেখা যায় দ্য স্মেল অলসো বিকাম ওরসেন, হ্যাঁ, দ্য সিচুয়েশন বিকাম ওরসেন, মানে প্রচণ্ড পরিমাণ দুর্গন্ধ ওইখান থেকে ছড়ায়। Bubbles gargled delicately, blue bottles of a strong gaze of sound around the smell। আচ্ছা, এখানে কবি এখানে ইমেজারি ব্যবহার করেছেন, কবি এখানে সাউন্ড ইমেজারি ব্যবহার করেছেন। তিনি বলছেন যখন ওইটাকে ডুবায় রাখা হয়, তোমরা সায়েন্সের যারা ভালো বুঝবা, যে যখন ওইটাকে পচানোর জন্য রাখা হয় ওইখান থেকে প্রচুর পরিমাণ গ্যাস হয়, এবং দ্য পয়েট ইজ সেইং বাবলস গার্গেলড ডেলিকেটলি, এবং ওইখান থেকে ছোট ছোট দেখা যায় বুদবুদের মতো বের হয়, নিচে থেকে ওই গ্যাসগুলো বুদবুদ আকারে ওইখান থেকে বের হয়ে আসে। ব্লু বটলস ওভ এ স্ট্রং গেজ অফ সাউন্ড অ্যারাউন্ড দ্য স্মেল, এবং দেয়ার ইউজ টু সারাউন্ড বিগ অ্যামাউন্ট অফ ব্লু বটলস। ব্লু বটল মানে হচ্ছে নীল রঙের বড় বড় মাছি, এবং ওইখানে এত পরিমাণ মাছি ওইখানে ছিল যেন মনে হচ্ছে স্ট্রং গেইস, যেন ওই মাছির শব্দে অথবা মাছিতে ওইখানে একদম একটা জালের মতো তৈরি হয়ে গেছে, এত পরিমাণ মাছি ছিল এবং এত পরিমাণ শব্দ তারা করতো, ভোঁ ভোঁ শব্দ তারা করতো। ঠিক আছে, দেখো, স্মল বাবলস রোজ ফ্রম দ্য রোটেন ওয়াটার উইথ এ সফট বাবলিং সাউন্ড, blue flies moved around the pond because they were attracted by that bad smell। এবং ওই নীল যে মাছিগুলো আছে ওরা ওই ব্যাড যে স্মেলটা, এই স্মেলটার প্রতি তারা প্রচণ্ড পরিমাণ আকৃষ্ট হয়, মাছিরা যা হয় আর কি, আকৃষ্ট হয়ে ওইখানে আসে। দ্য বাজিং সাউন্ড অফ দ্য ফ্লাই সারাউন্ডিং দ্য পন্ড লাইক এ থিন নেট, এবং ওই মাছি এবং মাছির শব্দগুলা যেন মনে হচ্ছে চারদিকে একটা, এত পরিমাণ মাছি ছিল, এত পরিমাণ শব্দ হতো, বোবো শব্দ, যেন মনে হতো ওই পুকুরের চারপাশ দিয়ে একটা নেট তৈরি হয়ে গিয়েছে।
দ্য পোয়েট বিউটিফুলি কম্বাইন্স সাউন্ড অ্যান্ড স্মেল টু ডিসক্রাইব দ্য প্লেস। সাউন্ড এবং স্মেল মিলায়ে একটা খুব সুন্দরভাবে সে এখানে ডিসক্রাইব করে। তারপর দেখো ওইখানে আর কি কি আছে দেখো, দেয়ার ওয়াজ ড্রাগন ফ্লাইস, ওইখানে ড্রাগন ফ্লাই ছিল। ড্রাগন ফ্লাই বলতে বোঝায় আমাদের যে ফড়িং আছে, ফড়িংগুলা স্পটেড বাটারফ্লাই। সো দেয়ার ওয়াজ ড্রাগন ফ্লাইস, অলসো দেয়ার ওয়াজ স্পটেড বাটারফ্লাইস, মানে ওইখানে প্রজাপতির পাখায় ছোট 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 দাগ টাইপের ছিল, এই ধরনের প্রজাপতিগুলো আমরা ওইখানে দেখতে পেয়েছি। মেনি ড্রাগন ফ্লাইস অ্যান্ড বিউটিফুল স্পটেড বাটারফ্লাইস ফ্লিউ অ্যারাউন্ড দ্য পন্ড। দিস ইনসেক্ট মেড দ্য প্লেস লুক কালারফুল ডিসপাইট অফ ইটস ব্যাড স্মেল। এবং ওই পোকামাকড়গুলো ওই জায়গাটাকে কবির মতে আরও বেশি সুন্দর করে তুলছে। বাট দ্য বেস্ট অফ অল ওয়াজ দ্য ওয়ার্ম থিক স্লোবার। এবং তার কাছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং কোনটা লাগতো, তার কাছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লাগতো, বেস্ট অফ অল ওয়াজ দ্য ওয়ার্ম থিক স্লোবার। ওই যে ব্যাং, ব্যাং কি করে, ব্যাং একটা ছায়াযুক্ত কোনো একটা পুকুর হোক এই টাইপের কোনো একটা ওয়াটার বডিতে যায় এবং তার কোনো একটা কর্নারের দিকে গিয়ে মেয়ে ব্যাংটা ওইখানে ডিম্বাণু দেয় এবং তারপর পুরুষ ব্যাংটা ওইখানে এসে তার শুক্রাণু দেয় এবং ওইখানে ওই অবস্থায় জেলি টাইপ কিছু সাবস্টেন্স ওইখানে থাকে এবং কিছুদিন পর ওইখান থেকে ছোট ছোট ব্যাঙাচি বের হয়। ঠিক আছে, মনে হয় তোমাদেরকে বুঝাতে পেরেছি আমি। তো এটাকে বলা হয়েছে ওয়ার্ম থিক স্লোবার, একদম চ্যাটচেটে ঘন টাইপের একটা তরল পদার্থ ওইখানে ছিল এবং এই জিনিসটা তার কাছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লাগতো, যে ছোট ছোট ডিমের মতো ওইখানে ছিল এবং ওইখান থেকে বাচ্চা বের হতো। হ্যাঁ, দ্য পয়েট সেজ দ্যাট ইজ ফেভারিট থিং ওয়াজ দ্য থিক ওয়ার্ম জেলি লাইক ফ্রক্সপন। ব্যাঙের ডিম তার কাছে ওইটা খুব ভালো লাগতো। অ্যাজ এ চাইল্ড হি ফাউন্ড ইট ইন্টারেস্টিং ইনস্টিড অফ ডিসগাস্টিং। হ্যাঁ, এটাকে তার ডিসগাস্টিং মনে হতো না, তার কাছে এটা বেশ ইন্টারেস্টিং একটা জিনিস মনে হতো। হ্যাঁ, অফ দ্য ফ্রক্সপন ফ্রক্সপন দ্যাট গ্রিউ লাইক ক্লোটেড ওয়াটার। এবং তার কাছে ওই যে ফ্রক্সপন যেটা আছে, ব্যাঙের যে ডিম যেটা আছে সেটা একদম থিকেন্ড মনে হতো, একদম ঘন টাইপের একটা অবস্থা মনে হতো। হ্যাঁ, দ্য ফ্রগ এগস লুক লাইক থিক জেলি ফ্লোটিং অন দ্য ওয়াটার। জেলি টাইপ থিক একটা জিনিস তার কাছে মনে হতো। দ্য পয়েট কম্পেয়ার্স দেম টু ক্লটেড ওয়াটার বিকজ দে আর সফট অ্যান্ড স্টিকি। মানে পানির চেয়ে ওইটা অনেক ঘন টাইপের, এই জন্য তার কাছে এটা মনে হতো জেলি টাইপ সাবস্টেন্স। ইন দ্য শেড অফ দ্য ব্যাঙ্কস, একদম এটা। এবং ওইটার জায়গা কোথায় কোথায় ডিম পারতো সে, একদম শেডে কোনো একটা পার ঘেসে কোনো একটা জায়গাতে ব্যাঙ এসে ওইখানে ডিম পারতো। বুঝছো? The frogspawn stayed in cool shade beside the pond. The banks protected it from the direct sunlight, making it a safe place for the eggs to grow. Okay? এখন এটার ইনার মিনিংটা আমরা একবার পড়ে নিই, তাহলে একদম সহজ লাগবে। In the first 10 lines, describe a flax pond that is dirty, smelly, and full of insects. Although although the pond looks unpleasant to adults, the young poet sees it as a place of wonder and excitement. তোমাদের এখানে যেই ডেসক্রিপশনগুলো আমি দিলাম তোমাদের কাছে এখন হয়তোবা কিছুটা ডিস্টার্বিং লাগতে পারে, কিন্তু ছোট ছোট তখন এটা হচ্ছে কবি একদম ছোট যখন ছিল, হ্যাঁ, তো তার কাছে এই জিনিসগুলাই, তার মধ্যে তো এখন ইনোসেন্স কাজ করছে, তাহলে সব কিছুই তার কাছে সুন্দর, এভরিথিং ইজ বিউটিফুল। তো এটা তার কাছে খুব সুন্দর লাগছে, ওয়ান্ডারফুল লাগছে এবং এক্সাইটিং দাদা, লাগছে। হ্যাঁ, কবি ছোটবেলা ইনোসেন্ট ছিল না, বীজের মাছ ছিল এক নম্বরে। এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকম হয়। হ্যাঁ, ওয়ান্ডারফুল অ্যান্ড এক্সাইটমেন্ট। হি এনজয়েস ওয়াচিং দ্য ফ্রক্সপন, ইনসেক্টস অ্যান্ড আদার লিভিং ক্রিয়েচার্স। এগুলাকে তার খুব সুন্দর লাগতো, যে বিভিন্ন পোকামাকড়, বিভিন্ন লিভিং ক্রিয়েচার মানে হচ্ছে প্রাণী। ওকে, দিস লাইন্স শোস দ্য curiosity, innocence and love of nature that children naturally have. The poet doesn't notice the ugliness of the pond. Instead, he finds beauty and happiness in it. The pond becomes a symbol of his happy childhood and his close relationship with
নেচার বিফোর ফিয়ার্স ইন্টার্স হিজ মাইন্ড। তোমার যেই সাপুরেরা যে সাপ খেলা দেখায়, অনেক সময় দেখবা যে তারা ওই সাপের সামনে এক ধরনের শিকড় অথবা কোনো ডাল টাইপের কিছু তার সামনে নিয়ে আসে এবং সাপ ওইটা দেখার পরে একদম মাথা গুটায় দৌড় মারে। এটা কিন্তু সে প্রথম থেকে, তো সাপুরেরা বলে অমুক শিকড় কাজ করে তমুক শিকড় কাজ, এটা ভুল জিনিস। ওরা কি করে, ওরা একটা সুই অথবা ছোট লোহা টাইপের কিছু একটা তারা নেয় এবং নেওয়ার পরে ওইটা তারা গরম করে, বুঝছো? গরম করার পরে ওই সাপগুলাকে তারা 2-3 বার সেঁক দেয়, মুখে ছেঁকা দেয় এবং দেওয়ার পরে ওর সামনে তুমি শিকড় নিয়ে যাও, লাঠি নিয়ে যাও, আর তোমার সেফটি পিন নিয়ে যাও, ওই টাইপের ওই সাইজের কোনো কিছু দেখলে সে দৌড় মারবেই। প্রথমে তো সে দৌড় মারে না, কারণ তার মনে তখন ওই ভয়ের সৃষ্টিটা হয় না, এবং পরের বার সে দৌড় মারছে। তো যতক্ষণ পর্যন্ত তার মনের মধ্যে কোনো ভয় না ঢুকছে ততক্ষণ পর্যন্ত তার মধ্যে সব কিছুই তার সুন্দর মনে হবে, বুঝছো? তো বলো দেখি যে প্রথম স্ট্যান্ডাতে আমরা পড়লাম, এই প্রথম স্ট্যান্ডাতে তোমাদের কারো কোনো প্রবলেম আছে কিনা? ডু ইউ হ্যাভ এনি প্রবলেম? ডু এনি অফ ইউ হ্যাভ এনি প্রবলেম? Okay, so none of you asking, I suppose that none of you have any problem. Then পরবর্তী অংশে আসি। Here every spring I would fill jam pots of jellied, এবং আমি প্রত্যেক স্প্রিং সিজনে আফটার উইন্টার আমি জ্যামের পট নিয়ে যাইতাম, কাঁচের জ্যামের পট নিয়ে যাইতাম, এবং যাওয়ার পরে ওই যে জেলি লাইক সাবস্টেন্স যেগুলো ছিল ওগুলাকে একদম আমার ওই পট ভর্তি করে আমি নিয়ে আসতাম, ঠিক আছে? নিয়ে আসতাম স্পেকস টু রেঞ্জ অন উইন্ডো সিলস, অন শেলফস অ্যাট স্কুলস, এবং আমার বাড়িতে নিয়ে আসতাম, বুঝছো? আমার বাড়িতে নিয়ে আসতাম এবং আমার জানালার কাছে যে একটা তাক টাইপের আছে, যে রাখার জায়গা আছে, ওইখানে আমি ছোট ছোট ডট দিতাম। কেন ডট দিতাম? যেন আমি প্রপার অর্ডারে যেন আমি যেই ইয়েগুলো নিয়ে আসছি, আমি যে জ্যাম পটগুলো নিয়ে আসছি সেগুলোকে যেন একদম প্রপার অর্ডারে একদম লাইন বাই লাইন সুন্দর করে যেন রাখতে পারি। না রে, হ্যালো, আমি ক্লাস নিচ্ছি তোমার সাথে, নমস্কার, আমি ক্লাস নিচ্ছি তোমার সাথে, একটু পরে কথা বলছি। হ্যাঁ, আমি ক্লাস নিচ্ছি তোমার সাথে, 9টার পরে কল দিচ্ছি আমি তোমাকে। ওকে। হ্যাঁ, স্পেকস টু রেঞ্জ অন উইন্ডো সিলস অ্যাট হোম। আমার বাড়িতে একটা রাখার একটা র্যাক টাইপের আছে, কোনো তাক টাইপের আছে উইন্ডোর ওইখানে, এবং সেখানে আমি ছোট ছোট দাগ দিতাম, আমি ব্ল্যাক ডট দিতাম, যাতে করে আমি প্রপার অর্ডারে ওই জ্যাম পটগুলো রাখতে পারি। আবার অন দ্য শেলফস অ্যাট স্কুল অ্যান্ড ওয়েট অ্যান্ড ওয়াচ আনটিল দ্য ফ্যাটনিং ডটস ব্রাস্ট ইনটু নিম্বল, এবং তারপরে আমি স্কুলেও নিয়ে যাইতাম। স্কুলের যে র্যাকগুলো আছে, উডেন যে র্যাকগুলো আছে, ওই র্যাকগুলোর উপরে আমি আবার ওই জ্যাম পটগুলো রাখতাম এবং রেখে আমি ওয়েট করতাম। হ্যাঁ, এবং ততক্ষণ পর্যন্ত ওয়েট করতাম, অ্যান্ড ওয়েট আনটিল, আমি অপেক্ষা করতাম যতক্ষণ না পর্যন্ত কি হইতো, দ্য ফ্যাটনিং ডটস ব্রাস্ট, এবং ওই যে ডিমগুলা যেগুলো আছে ওগুলো আস্তে 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 মোটা হতো। হ্যাঁ, এবং একটা সময় ওই ডিমগুলা ফেটে ব্যাঙাচি বের হতো ইন্টু নিম্বল সুইমিং ট্যাডপোলস, এবং ওইখানে ছোট ছোট কুইকলি মুভিং ব্যাঙাচিগুলা বের হতো, এবং ব্যাঙাচি বের হয়ে ওইখানে সাঁতার কাটতে লাগতো। তোমরা হয়তো বা লক্ষ্য করছো পুকুরের দিকে ওই ব্যাঙাচিগুলা সাঁতার কাটে, যে ছোট ছোট ব্যাঙের বাচ্চা আর কি। প্রথমে তো তারা ব্যাঙ হয় না, ওই ব্যাঙাচি দশা থেকে আস্তে আস্তে ব্যাঙে রূপান্তরিত হয় আর কি। দেখো, the small black dots inside the frog spawn slowly became bigger. Finally the eggs broke open and tiny creatures came out. এক সময় ওই ডিমটা ফেটে যায় এবং ওইখান থেকে কি হয়, ব্যাঙের বাচ্চাগুলো বের হয়ে আসে, ব্যাঙাচিগুলো বের হয়ে আসে। The baby frogs called tadpoles began swimming in the water. Watching this change filled the young poet with happiness and wonder. এটা দেখে তার অনেক ভালো লাগতো যে নতুন একটা প্রাণীর জন্ম হয়েছে এখানে। মিস ওয়ালস উড টেল আস হাউ
দ্য ড্যাডি ফ্রগ ওয়াজ কল্ড বুলফ্রগ। এখানে মিস ওয়ালস হচ্ছে তাদের টিচার, ওকে। এবং এই মিস ওয়ালস তাদেরকে নেচার সম্বন্ধে, বায়োলজি সম্বন্ধে এগুলো তাদেরকে পড়াতো। সে বলতো যে যে ড্যাডি ফ্রগ যে আছে, মানে বাবা ফ্রগ যেটা আছে তাকে বলা হতো বুল ফ্রগ, মেল ফ্রগের নাম হচ্ছে বুল ফ্রগ। মিস ওয়ালস told the children that the male frog is called bullfrog. He helped them learn more about nature. Okay, bullfrog, and how he quacked, and how the mummy frog laid hundreds of little eggs, and this was frog spawn. Okay, এবং এবং প্রজনন মৌসুমে কি হয়, প্রজনন মৌসুমে পুরুষ ব্যাঙ ডাকে এবং মহিলা ব্যাঙ ওখানে এসে ডিম্বাণু নিষিক্ত করে, তারপর পুরুষ ব্যাঙ ওইখানে শুক্রাণু নিষিক্ত করে, এবং এখান থেকে তোমার এই ফ্রগ স্পনের তৈরি হয়, ব্যাঙের ডিম দশা যেটা ওইটা তৈরি হয় আর কি। ওকে, অ্যান্ড সে বলছে, শি এক্সপ্লেইন দ্যাট দ্য মেল ফ্রগ মেক্স এ লাউড ক্রোকিং সাউন্ড, ব্যাঙের যে ঘ্যাঙর ঘ্যাং ডাক। শি অলসো টোল্ড দেম অ্যাবাউট দ্য ফিমেল ফ্রগ অ্যান্ড হার রোল। সব কিছু তিনি তাদেরকে বলতেন। মিস ওয়ালস এক্সপ্লেইন দ্যাট দ্য ফিমেল ফ্রগ lays hundreds of tiny eggs. These eggs are known as frog spawn and later grow into tadpoles. এভাবে ব্যাঙের জীবনচক্র চলে আর কি। দেখো ইনার মিনিংটা পড়ি। দিস লাইন্স শো দ্য পোয়েটস চাইল্ডহুড কিউরিওসিটি অ্যান্ড এক্সাইটমেন্ট অ্যাবাউট নেচার। হি এনজয়েস কালেক্টিং ফ্রগ স্পন অ্যান্ড ওয়াচিং ইট চেঞ্জ ইনটু ট্যাডপোলস। এবং এখানে এই স্ট্যান্ডাতে আমরা কি বুঝতে পারছি, তার যে প্রকৃতির প্রতি দ্য এক্সাইটমেন্ট অ্যান্ড দ্য কিউরিওসিটি অফ হিম অ্যাবাউট নেচার। He used to collect, he enjoys collecting that frog spawn, and he used to observe it until those eggs burst into tadpoles, যতক্ষণ পর্যন্ত ওইখান থেকে tadpoles না বের হচ্ছে সে ওটাকে লক্ষ্য করতো। হ্যাঁ, his teacher Miss Walls helps him understand the natural world. At this stage of his life, nature seems friendly, wonderful and full of amazing discovery. এই সময়টাতে কি হয়, তার জীবনে এই সময় তার কাছে নেচারকে খুব বন্ধুত্বপূর্ণ মনে হতো, খুব ওয়ান্ডারফুল মনে হতো এবং ফুল অফ অ্যামেজিং ডিসকভারি মনে হতো। দিস লাইন্স হাইলাইট দ্য পোয়েটস ইনোসেন্ট লাভ অফ লার্নিং অ্যান্ড ক্লোজ রিলেশনশিপ উইথ নেচার বিফোর হিজ ফিলিংস চেঞ্জ লেটার ইন দ্য পোয়েম। ওকে, বলো দেখি আমরা কি এই দ্বিতীয় স্ট্যান্ডা, দ্বিতীয় পার্টটা কি আমরা বুঝতে পেরেছি? যদি ইফ এনি অফ ইউ হ্যাভ এনি কোশ্চেন দেন আস্ক মি, যদি কোনো ডাউট থেকে থাকে। এটা বেশ সহজ একটা কবিতা, এটার মধ্যে তেমন ডিপ ইনার কোনো মিনিং নাই। ওকে দাদা এই কবিতাটা কি ইম্পর্টেন্ট? হ্যাঁ, কবিতাটা ইম্পর্টেন্ট বলতে কি, যে এখন তো তোমাদের সিলেবাসটা তো বোঝা যাচ্ছে না, যে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো তো বলেছি, এগুলা কিছুটা লেস ইম্পর্টেন্ট, বাট প্রশ্ন চলে আসতে পারে। একেবারেই যে অগুরুত্বপূর্ণ কবিতা তাও কিন্তু সুন্দর একটা কবিতা, এবং থিমটাও বেশ সুন্দর, যে তোমার মানুষের সময়ের সাথে সাথে ইনোসেন্স কিভাবে ডেমোলিশ হয়ে যায় এবং কিভাবে আমরা এক্সপিরিয়েন্সড হই আর কি। আচ্ছা, গেল ফ্রগ স্পন, এটা তো ওইটার সাথে যুক্ত। এরপর হ্যাঁ, আপনি বলেছিলেন গত ক্লাসে ওটু সাইকি পয়েন্টটা পড়েছিলেন এবং বলেছিলেন যে ওইটার উপরে আর কিছু ক্লাস দেবেন, তো আমি বুঝতেছি না এখানে আবার অন্য একটা পয়েন্ট আপনি পড়াচ্ছেন। ওটু সাইকির উপর আরেকটা ক্লাস দেব? ও আচ্ছা, বলেছিলাম যে ওইটা লাইন বাই লাইন এক্সপ্লেনেশন পড়াবো, এটা বলেছিলাম হয়তোবা। লাইন বাই লাইন এক্সপ্লেনেশনটা এর পরে আমি তোমাদেরকে পড়াবো। এখন আগে হচ্ছে এই মেজর দি থিম যেগুলো আছে ওগুলো পড়াই নিলাম, এরপরে পরবর্তী কোনো একটা ক্লাসে আমি ওইটার লাইন বাই লাইন এক্সপ্লেনেশন পড়াবো। এখন এই কবিতাটা পড়াচ্ছি আজকে। ওকে ওকে, তো এখন 22 নম্বর লাইন থেকে শুরু করি। ইউ কুড টেল দ্য ওয়েদার বাই ফ্রগস টু। এখানে মিস ওয়ালস এই কথাগুলা বলছে। মিস ওয়ালস বলছে যে এই ব্যাংকে দেখার মধ্যে দিয়ে
তোমরা ওয়েদার ফোরকাস্টও তুমি করতে পারো, ওয়েদার সম্বন্ধে তুমি ভবিষ্যৎবাণী করতে পারো। হ্যাঁ, মিস ওয়ালস অলসো টেলস দ্যাট ফ্রগস ক্যান গিভ, কই গেল, frogs can give signs about the weather. By looking into the color of the frogs, people can guess whether the weather will be shiny or rainy. কিভাবে? For they were yellow in the sun and brown in rain. যদি তোমার হচ্ছে রোদ থাকে, পরিবেশ যদি তোমার হচ্ছে ভালো থাকে আর কি, তখন ব্যাঙের গায়ের রং হবে ইয়েলো কালার, এবং যদি বৃষ্টি হয় তখন হয়ে যাবে হলো ব্রাউন কালার। তো অ্যাকর্ডিং টু মিস ওয়ালস, ফ্রগস বিকেম ইয়েলো when the weather is shiny one and brown when it rains. This is an amazing interesting piece of nature that the children enjoy learning. তো এগুলা তিনি তাদেরকে শেখাইতেন। ওকে, দেন one hot day when fields were rank with কাউ ডাং। তো এখন দেখো, এরপরে কবির মধ্যে কোনো একটা নির্দিষ্ট সময় পরে তার মধ্যে এখন সেই ইনোসেন্সটা আর নাই, সে এখন আস্তে আস্তে তার মধ্যে একটা ম্যাচিওর ফ্রেজের মধ্যে সে যাচ্ছে। কিভাবে? সে বলছে, দেন ওয়ান হট ডে হোয়েন ফিল্ডস ওয়ার র্যাঙ্ক উইথ কাউ ডাং। তো একদিন সে দেখলো যে পুকুরে প্রচুর পরিমাণ কাউ ডাঙের গন্ধ আসছে, গরুর গোবরের গন্ধ আসছে। ওয়ান ভেরি হট ডে দ্য ফিল্ডস ওয়ার ফুল অফ ব্যাড স্মেল বিকজ অফ হিট। দিস মার্কস দ্য বিগিনিং অফ এ ফ্রাইটনিং এক্সপিরিয়েন্স অফ দ্য পোয়েম। এখন থেকে তার মধ্যে একটা ফ্রাইটনিং এক্সপিরিয়েন্স, তিনি সব কিছুতে এখন তিনি ভয় পেতে থাকবে। আগে যেই সময়টা ছিল, টাইম ফ্রেজটা যেটা ছিল, যে তিনি সব কিছুকে একসেপ্ট করে নিতে পারতো, কোনো কিছুই তার কাছে খুব একটা কষ্টকর মনে হতো না। কিন্তু তার মধ্যে এখন আস্তে আস্তে ম্যাচুরিটি কাজ করছে, তার মধ্যে যে চাইল্ডহুড ইনোসেন্সটা ছিল এটা আস্তে আস্তে চলে যাচ্ছে। হ্যাঁ, তো এখন কি হচ্ছে, প্রচণ্ড দুর্গন্ধ। কিসের দুর্গন্ধ? উইথ কাউ ডাং ইন দ্য গ্রাস, দ্য অ্যাংরি ফ্রগস ইনভেডেড দ্য ফ্ল্যাক্স ড্যাম। চারদিকে কাউডাঙের দুর্গন্ধ ছিল, এবং ইন দ্য গ্রাস দ্য অ্যাংরি ফ্রগস ইনভেডেড বলতে প্রচুর পরিমাণে প্রবেশ করা। এবং সে একটা সময় সে ওই ফ্ল্যাক্স ড্যাম যেটা ছিল, পাট পচানোর জন্য যে পুকুরটা ছিল, ওইটার সাইড দিয়ে সে হয়তো বা যাচ্ছিল, অ্যান্ড সাডেনলি হি স দ্যাট হিউজ নাম্বার অফ ফ্রগস আর দেয়ার অন দ্যাট ইন দ্যাট প্ল্যান্ট। ওকে, দেখো, দ্য ফিল্ডস ওয়ার ফুল অফ কাউডাং হুইচ অ্যাডেড টু দ্য আনপ্লিজেন্ট স্মেল। At the same time, the poet notices many frogs that seem angry and dangerous. এখন তার কাছে মনে হচ্ছে এই ফ্রগগুলা প্রচুর ডেঞ্জারাস, তার কাছে মনে হচ্ছে। ওকে, ইনভেডেড দ্য ফ্ল্যাক্স ড্যাম, এখানে প্রচুর পরিমাণে ব্যাং ছিল এখানে। আই ডাকড থ্রু হেইজেস, ওইখানে একটা ঝোপঝাড় ছিল, ওইখান থেকে আমি তো যাচ্ছিলাম, মানে কবি বলছে যে আমি যাচ্ছিলাম, আমি ঝুঁকে পড়ে আমি দেখতে থাকলাম, এবং প্রচুর পরিমাণে আমি ব্যাং দেখতে পেলাম, এবং আমি প্রচণ্ড পরিমাণ ভয় পেয়ে পেলাম। দেখো, দ্য ফ্ল্যাক্স পন্ড ওয়াজ সাডেনলি filled with frogs. The poet bent down quickly, moved through the bushes to get closer to the pond and see what was happening. কি দেখার জন্য, কি হচ্ছে এটা দেখার জন্য সে ঝোপের ধারে গিয়ে সে ঝুঁকে দেখতে শুরু করলো। ওকে, to a coarse croaking that I had not heard before. এবং সে ওইখানে খুব প্রচণ্ড পরিমাণ রাফ এবং হার্শ সাউন্ড শুনতে পেল। কিসের সাউন্ড? ওই ব্যাঙের যে ঘ্যাঙর ঘ্যাং ডাকটা, প্রথমেই যেই ডাকটা, হ্যাঁ, তার কাছে অনেক সুন্দর লাগছে, তার কাছে অনেক শ্রুতিমধুর লাগছে। এখনই তার কাছে মনে হচ্ছে যে না, ওই ডাকটা প্রচণ্ড ফ্রাইটনিং একটা জিনিস, প্রচণ্ড ভয়ঙ্কর একটা সাউন্ড, তার একদম ভিতর পর্যন্ত কেঁপে উঠতেছে। হ্যাঁ, দ্য পয়েট হিয়ার্স এ লাউড রাফ অ্যান্ড ফ্রাইটনিং কোয়াকিং সাউন্ড. It is very different from the pleasant sounds of nature he enjoyed as a child. শিশু অবস্থায় যেগুলোকে সে এনজয় করেছিল, রাইট নাও সেটাকে আর সে এনজয় করতে পারছে না। তার কাছে ব্যাঙের ডাকটাই প্রচণ্ড পরিমাণ ভীতিপ্রদ তার কাছে মনে হচ্ছে। দ্য এয়ার ওয়াজ থিক উইথ ব্যাশ কোরাস, এবং
তার কাছে মনে হচ্ছে, তার কাছে পরিবেশটা এত পরিমাণ টেরিফাইং মনে হচ্ছে, যেন তার মনে হচ্ছে চারদিকে এই যে প্রচণ্ড ভয়ের যেই গানটা মনে হচ্ছে, এই যে যে ব্যাঙগুলো আছে, এর একটা কোরাস হিসাবে কাজ করছে। কোরাস কি জিনিস? কোরাস হচ্ছে, তোমাদেরকে একটু বুঝাই, সেটা হচ্ছে অনেক সময় সিঙ্গাররা গান গায় না, সিঙ্গাররা গান গায় এবং তার পেছনে বেশ দলে অনেকগুলা তোমার সিঙ্গার থাকে তার পেছনে গান গাওয়ার জন্য। এই গ্রুপ অফ সিঙ্গারদেরকে বলা হয় হচ্ছে কোরাস। তারা ওই মেইন সিঙ্গারের সাথে তাল মেলায় তারা গান গায় আর কি। তো এখানে তার মনে হচ্ছে যে এই যে কোরাসের এই ব্যাঙের যে প্রচণ্ড পরিমাণ ডিপ যেই চিৎকার, যেই ব্যাঙের যেই ডাক, এটা দিয়ে চারদিক একবারে থিক হয়ে যাচ্ছে, একদম ঘন হয়ে যাচ্ছে, চারদিকে একদম বন্যা হয়ে যাচ্ছে। ঠিক আছে? The deep quaking of hundreds of frogs filled the whole air. একদম বাতাস ভারী হয়ে গিয়েছে এর শব্দে। The voices sounded like a loud choir singing together, creating a frightening atmosphere. এবং এই শব্দগুলো একসাথে হয়ে তার কাছে যেন মনে হচ্ছে যে প্রচণ্ড পরিমাণ ভয়ঙ্কর কিছু একটা হতে যাচ্ছে। ঠিক আছে? Right down the dam, gross bellied frogs were croaked. এবং তার কাছে মনে হচ্ছে যেন নিচের দিকে, ওই পুকুরের নিচের দিকে, রাইট ডাউন দ্য ড্যাম গ্রোস বেলিড মানে কি, যে প্রচণ্ড পরিমাণ বড় পেটের এবং খুব আগলি দেখতে যেই ব্যাঙগুলো আছে তারা ওইখানে নিচে বসে আছে। রাইট ডাউন দ্য ড্যাম গ্রোস বেলিড ফ্রগস ওয়ার কোকড, এবং তারা ওইখানে বসে আছে এবং তারা নিচে থেকে উপর দিকে তাকায় আছে। নিচে থেকে যখন উপর দিকে তাকায় থাকে কেউ, সেটাকে বলা হয় ককড, মানে নিচে থেকে উপর দিকে তাকায় আছে, মানে আমার দিকে। হয়তোবা তার কাছে মনে হচ্ছে যে আমি তো আগে এদের বাচ্চা ধরে ধরে নিয়ে চলে যাইতাম, হ্যাঁ, তো এখন তার কাছে মনে হচ্ছে যে নিশ্চয় অবশ্যই দে আর গোয়িং টু টেক রিভেঞ্জ বিকজ অফ মাই প্রিভিয়াস ডিডস, আমার আগের যেই কাজগুলো আমি করেছি তার জন্য তারা হয়তো বা আমার সাথে প্রতিশোধ নেবে, এবং তারা ভয়ঙ্কর দৃষ্টিতে আমার দিকে তাকায় আছে। ঠিক আছে? অন সোর্টস দেয়ার লুজ নেক্স পালসড লাইক সেইলস। এবং তারা যে ওইখানে যে মাটিতে তারা আবৃত হয়ে আছে, মাটিতে বসে তারা উপরের দিকে তাকায় আছে, এবং তাদের ওই যে এই কবিতাটা পড়ার শুরুর দিকে একটা কথা বলেছিলাম তোমরা, যে ব্যাঙ যখন ডাকে তখন দেখবা তাদের গলার নিচের একটা অংশ, ওই অংশটার নাম কি আমার বর্তমানে মনে পড়ছে না, যে ওই নিচের একটা অংশ দেখবা ওইটা কন্টিনিউয়াসলি তোমার ফুলে ওঠে আবার চুপসে যায়, ফুলে উঠে চুপসে যায়। এবং সে ওইটা দেখছে এবং তার কাছে কি মনে হচ্ছে দেখো, সেটাকে বলছে যে লাইক সেইলস, এবং ওইটা তার কাছে মনে হচ্ছে যেন ওই তোমার পালের, নৌকার যে পাল থাকে যেটা হাওয়া দিলে নৌকাকে জোরে আগায় যেতে সাহায্য করে, ফুলে ওঠে যেটা, তার কাছে মনে হচ্ছে এইটা ওই রকম একটা নদীর একটা নৌকার পালের মতো মনে হচ্ছে তার। ওকে, দেখো, দ্য ফ্রগস sit on pieces of earth while their loose throats pouches move in and out as they cook. এবং তারা যখন whenever they was cooking, হ্যাঁ, they were shouting with rhythmic way, মানে একদম তাল অনুসারে, যেন মনে হচ্ছে ওই পাউচেসের মতো, ওইটা ওই ফোলা অংশটা একবার ফুলে উঠছে একবার আবার ডেবে যাচ্ছে, ফুলে উঠছে ডেবে যাচ্ছে। ওকে, দ্য পোয়েট compares this moving neck to the sails of the boat because they expanded and shrink with each sound. এবং যতবার তারা ডাকছে, যতবার শব্দ করছে, শব্দ করার সাথে সাথে সেগুলো একবার করে ফুলে উঠছে আবার ডেবে যাচ্ছে। এখানে সুন্দর একটা ইমাজিনেশন, তোমার ইমেজ এখানে কাজ করে, সেই ইমাজিনেশনের মাধ্যমে একটা সুন্দর একটা ছবি সে এখানে প্রেজেন্ট করেছে। দিস লাইন্স, দেখো ইনার মিনিং দেখো, দিস লাইন্স শো the turning point of the poem. Earlier, the poet loved nature and enjoyed watching frogs. এগুলো সব কিছু তার কাছে আগে ভালো লাগতো, খুব সুন্দর লাগতো। বাট নাও দ্য সেম ফ্রগস অ্যাপিয়ার হিউজ, আগলি, নয়েজি অ্যান্ড ফ্রাইটনিং। তার কাছে প্রচণ্ড বিশাল মনে হচ্ছে, প্রচণ্ড আগলি মনে হচ্ছে, তাদের প্রচণ্ড পরিমাণ নয়েজ মনে হচ্ছে তার, এবং প্রচণ্ড পরিমাণ ফ্রাইটনিং মনে হচ্ছে, খুব ভয়ঙ্কর তার কাছে মনে হচ্ছে। হ্যাঁ, দ্য ইনোসেন্স জয় অফ চাইল্ডহুড বিগিনস টু ডিসঅ্যাপিয়ার। চাইল্ডহুডের যে ইনোসেন্সটা, এটা আস্তে আস্তে তার মধ্যে থেকে কি হয়ে যাচ্ছে, ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে।
ডেমোলিশ হয়ে যাচ্ছে। নেচার ইজ নো লঙ্গার অনলি বিউটিফুল, ইট অলসো হ্যাজ এ ওয়াইল্ড অ্যান্ড ফিয়ারফুল সাইড। এবং প্রকৃতিতে সবসময় সুন্দর তাও কিন্তু না। একই প্রকৃতি, তুমি হচ্ছে নদীর ধারে বসে আসো, নদীর পার ঘেঁষে তুমি বসে আসো, বসে থেকে তুমি সূর্যাস্ত অথবা সূর্যোদয় তুমি এক্সপিরিয়েন্স করতে পারো, খুব ওয়ান্ডারফুল একটা দৃশ্য, ঠিক আছে? এবং নদীর পানি তুমি উপভোগ করতে পারছো, ওই বাতাসটাকে তুমি উপভোগ করছো। কিন্তু একই সময় বর্ষাতে যেই জায়গাটাতে তুমি বসে সুন্দর সিনারি দেখেছো, ওই জায়গাটা কিন্তু আবার ভেঙেও চলে যায়। ওকে, তো এক সময় যে প্রকৃতি সুন্দর হয়, উইথ দ্য প্যাসেজ অফ টাইম ওই প্রকৃতি কিন্তু আবার ভয়ঙ্কর হয়ে ওঠে, এবং তোমার চাইল্ডহুড যে ইনোসেন্স, এটাও কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। দ্য সেন্স মার্কস দ্য বিগিনিং অফ পোয়েটস লস অফ চাইল্ডহুড ইনোসেন্ট। ওকে, তো এটার আর 3 লাইনের মতো আছে। বলো দেখি আমরা কি পরবর্তী এই স্ট্যান্ডাটাও কি আমরা বুঝতে পেরেছি কিনা, তোমাদের কারো কোনো সমস্যা আছে কিনা বলো। তোমাদের কাছে কিছুটা অ্যাবসার্ড মনে হতে পারে, কিন্তু এগুলাকে একসেপ্ট করে নিতে হবে, লিটারেচারে এই সবগুলাকে একসেপ্ট করে নিতে হয়। এবং একটা জিনিস তোমাদেরকে বলি, সেটা হচ্ছে যখন তুমি কোনো একটা জিনিসকে ভয় পাবা, ওই জিনিসটা তোমাকে আরও বেশি ভয় পাবে। ইফ ইউ আর স্কেয়ার্ড অফ সামথিং, দ্যাট থিং উইল স্কেয়ার ইউ মোর দেন ইউ স্কেয়ার ইট। তুমি ওকে যতটা না ভয় পাবা, তার চেয়ে বেশি ও তোমাকে ভয় দেখাবে। কাজেই সাহিত্যের প্রতি, এ সকল কনসেপ্টের প্রতি একটা ভালোবাসা বোধ তৈরি করতে হবে। ওকে, বলো কারো কোনো প্রশ্ন আছে কি? না দাদা। ওকে, এখন আমরা আসি শেষের 3 লাইনে। এখানে বেশ মানে বেশ হিউমারাস কিছু ইয়ে আছে, কিছু কম্প্যারিজন আছে, বেশ মজাদার। দেখো, এখন সে ব্যাঙগুলার কথা বলছে। এই ব্যাঙগুলা কেউ কেউ আবার লাভ দিচ্ছে, পুকুরের মধ্যে লাভ দিচ্ছে। হ্যাঁ, সাম হোপড, কেউ কেউ লাভ দিচ্ছে। দ্য স্ল্যাপ অ্যান্ড প্লপ ওয়ার অবসেন্স থ্রেটস। তো দেখা যাচ্ছে কিছু কিছু ফ্রগ যারা আছে, তারা সাডেনলি ওই পুকুরের পানির মধ্যে তারা লাভ দিচ্ছে, এবং লাভ দেওয়ার পরে স্ল্যাপ, হিটিং সাউন্ড, তোমার হচ্ছে পানিতে পড়ার সাথে সাথে যে ধরনের সাউন্ড হয়, স্ল্যাপ, প্লপ, এই ধরনের মানে ধপ ধপ টাইপের শব্দগুলো এখানে হচ্ছে। এবং তার কাছে এটা প্রচণ্ড পরিমাণ ভয়ঙ্কর, তার কাছে মনে হচ্ছে ভয়ঙ্কর, এবং যেন মনে হচ্ছে তারা আমাকে এখন আক্রমণ করতে আসবে। তার কাছে এখন এটা একটা থ্রেটনিং ইস্যু হয়ে দাঁড়াইছে আমাদের পয়েটের কাছে। হ্যাঁ, সাম ফ্রগস সাডেনলি জাম্পড ইনটু দ্য ওয়াটার, their jumping made loud slap and plop sound, মানে থপ থপ টাইপের শব্দ ওইখানে হচ্ছে। To the young poet these sounds seems like threat, and to the poet it seemingly that তারা হয়তো বা আমাকে আক্রমণ করতে আসছে, বিশাল ভয়ানক ব্যাপার, এখন আমাকে এখান থেকে পালায়ে যেতে হবে। He felt that the frogs were trying to frighten or attack him, তার কাছে মনে হচ্ছে যেন ফ্রগগুলা তাকে ভয় দেখানোর চেষ্টা করছে, অথবা তাকে অ্যাটাক করবে হয়তো বা তারা। দ্য ফ্রেন্ডলি ক্রিয়েচার্স অফ হিজ চাইল্ডহুড নাও অ্যাপিয়ার ডেঞ্জারাস, এবং তার কাছে যেই অতীতের যেই সুন্দর, যে বন্ধুত্বপূর্ণ যে ক্রিয়েচারগুলো ছিল, যাকে সে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন বসে বসে লক্ষ্য করত, ওগুলাই তার কাছে এখন প্রচণ্ড পরিমাণ ডেঞ্জারাস মনে হচ্ছে। সাম স্যাট পয়েস্ট লাইক মাড গ্রেনেডস, their blunt heads farting। আচ্ছা, এবং কেউ কেউ আবার ওইখানে চুপচাপ করে বসে আছে, তারাও লাভ দিবে। হ্যাঁ, তারাও লাভ দিবে, এবং ওই তারা যদি মাটির মধ্যে যে ঘোরাঘুরি করে, কাদার মধ্যে ঘোরাঘুরি করে, তো তাদের শরীরে কাদা লেগে আছে, বুঝছো? গ্রেনেড মানে তো বোঝো আর কি, ওয়ান টাইপ অফ বম। হ্যাঁ, তো তার কাছে, কবির কাছে মনে হচ্ছে এই ব্যাঙগুলাকে দেখে যেন এগুলা হচ্ছে এক ধরনের মাড গ্রেনেড, কাদা দিয়ে তৈরি এক ধরনের বম। হ্যাঁ, এবং দেয়ার ব্লন্ট হেডস ফার্টিং, এবং তাদের যে হচ্ছে মাথা আছে, তাদের মাথাগুলা
যেন ওইখান থেকে ক্রকিং সাউন্ড, তারা যে ক্রকিং সাউন্ড করছে এটা তাদের কাছে মনে হচ্ছে ওয়ান কাইন্ড অফ ফার্টিং সাউন্ড। ফার্ট মানে কি তোমরা হচ্ছে ইয়ে করে নিও, গুগলে দেখে নিও, আমি আর বলছি না। হ্যাঁ, সাম ফ্রগস স্যাট স্টিল অন দ্য মাড রেডি টু জাম্প অ্যাট এনি মোমেন্ট, দ্য পয়েট কম্পেয়ার্স দেম টু গ্রেনেড, তার কাছে যেন মনে হচ্ছে এটা গ্রেনেড টাইপ সামথিং, মেকিং দেম সিম পাওয়ারফুল অ্যান্ড ডেঞ্জারাস। তো প্রথমে তার কাছে দেখে এটা মনে হচ্ছে প্রচণ্ড পরিমাণ ডেঞ্জারাস, এবং তারা যে ওই যে ঘ্যাঙর টাইপের যে ডাক দিচ্ছে তাদের কাছে এটা মনে হচ্ছে হিউমারাসলি, তার কাছে মনে হচ্ছে এটা একটা ফার্টিং সাউন্ড। আচ্ছা বলে দিই, ফার্টিং মানে তার কাছে মনে হচ্ছে পাত টাইপের সাউন্ড মনে হচ্ছে। হ্যাঁ, বাট দিস ইজ অলসো মেক দেম সিম আগলি, আনপ্রেজেন্ট অ্যান্ড ফ্রাইটনিং, এবং তার কাছে আলটিমেটলি সব কিছু মিলায়ে মনে হচ্ছে প্রচণ্ড পরিমাণ আগলি, প্রচণ্ড পরিমাণ আনপ্লিজেন্ট এবং প্রচণ্ড পরিমাণ ফ্রাইটনিং, ভয়প্রদ। হ্যাঁ, দিস কম্প্যারিজন শোস হাউ দ্য পোয়েটস ভিউ অফ দ্য ফ্রগস হ্যাজ কমপ্লিটলি চেঞ্জড। তো এটা আমরা মজা নিচ্ছি, কিন্তু ভালোভাবে বোঝার চেষ্টা করো যে কিভাবে তার কনসেপশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে সময়ের সাথে সাথে। যে একটা সময় যে জিনিসগুলো আমাদের প্রচণ্ড পরিমাণ ফ্যাসিনেট করতো, তোমরা জীবনে এটা লক্ষ্য করো যে শৈশবে কিছু জিনিস যেগুলো তোমাকে ফ্যাসিনেট করতো সেই জিনিসগুলো তোমার এখন কিন্তু আর নিজেকে ফ্যাসিনেটিং মনে হয় না, ওইগুলোকে অনেক ঘৃণিত মনে হয়। আবার কিছু কিছু জিনিস যা শৈশবে আমাদের হচ্ছে প্রচণ্ড ভয় দেখাতো, সেই জিনিসগুলো এখন আর আমাদের ভয় দেখায় না। যেরকম ছোট্ট আরেকটা এক্সাম্পল দিই, তোমাদের বাড়িতে যাদের ছোট বাচ্চা কাচ্চাগুলো আছে, হ্যাঁ, তোমরা বলো না যে এই অমুক জায়গাতে কিন্তু শিয়াল আছে, শিয়াল এসে কিন্তু ধরে নিয়ে চলে যাবে, বলো তো তাদেরকে ভয় দেখানোর জন্য। তো কিছু কিছু বাচ্চা আছে দেখবা যে এমনিতে খাওয়া দাওয়া করে না, যদি শিয়ালের নাম বলা হয়, শিয়ালের নাম বললে একদম খাওয়া দাওয়ার জন্য বসে যায়। আমার হচ্ছে ভাগ্নিগুলা ছিল, ওরা ওই যে কেঁচো আছে না, কেঁচো, তো ওদেরকে যদি বলা হচ্ছে এই কেঁচো চলে আসবে, কেঁচো চলে আসবে বলার সাথে সাথে তার খাওয়া দাওয়া শেষ, মানে একদম খাইয়ে দায়ে বিছানায় শুয়ে পড়বে। তো এরকম একটা সময় ছিল আর কি। তো সময়ের সাথে সাথে আমাদের অনেক কনসেপশন চেঞ্জ হয়ে যায়। একটা সময় যেগুলো আমাদের কাছে প্রচণ্ড পরিমাণ সুন্দর মনে হয়, সেটাই এক সময় আমাদের কাছে একটা ভয়ের উৎস হয়ে দাঁড়ায়। যেই মানুষগুলো একসময় আমাদের কাছে প্রতিশ্রুতি এবং কমফোর্টের একটা অংশ ছিল, সেই মানুষগুলো একসময় আমাদের কাছে সবচেয়ে ভয়ের অংশ হয়ে দাঁড়ায় আমাদের। ঠিক আছে, এরপর লাস্ট লাইন দেখো, আই সিকেন্ড, টার্নড অ্যান্ড রানড। আমি যেন মনে হচ্ছে আমি অসুস্থ হয়ে গেছি, আমি প্রচণ্ড পরিমাণ ডিসগাস্ট ফিল করতেছি, এবং আমি ওইখান থেকে ঘুরে দাঁড়ালাম এবং দৌড়, একদম দৌড় দিছি আমি। দ্য গ্রেট স্লাইম কিংস ওয়ার গ্যাদার্ড দেয়ার ফর ভেঞ্জেন্স। এবং তার কাছে স্লাইম কিং বলতে ওই যে স্টিকি ওয়েটি যেই সাবস্টেন্সগুলো ছিল, এগুলাকে সে এখন বলছে স্লাইম কিং, পিচ্ছিল রাজা। এই পিচ্ছিল রাজাগুলা তারা ওইখানে একত্রিত হয়েছে, দে আর গ্যাদার্ড। হ্যাঁ, ওয়ার গ্যাদার ফর দেয়ার ফর ভেঞ্জেন্স মানে হচ্ছে রিভেঞ্জ, প্রতিশোধ। দে আর দেয়ার ফর টেকিং রিভেঞ্জ, তারা রিভেঞ্জ নেওয়ার জন্য ওইখানে সবাই একত্রিত হয়েছে। তারা রিভেঞ্জ নেওয়ার জন্য সবাই ওখানে একত্রিত হয়েছে। অ্যান্ড আই নিউ দ্যাট ইফ আই ডিপড মাই হ্যান্ড দ্য স্পোন উড ক্লাচ ইট। এবং আমার মনে হচ্ছে যদি আমি কোনোভাবে ওইখানে হাত দেই, এরা আমার হাত ধরে একদম টেনে নিয়ে চলে যাবে। ঠিক আছে, দেখো, দ্য পয়েট বিকেম সো ফ্রাইটেন্ড and disgust that he immediately turned around and ran away. ওইখানে একদম ঘুরে দাঁড়ায় এবং দিছে দৌড়। হ্যাঁ, he imagined that the frogs were like powerful kings who had gathered to take revenge because he had taken their eggs when he was younger. এবং তার মনে হচ্ছে কি যে আমি যে আগে যে তাদের হলো ডিমগুলাকে নিয়ে চলে যেতাম, সেই কারণে হয়তো তারা আমার কাছ থেকে রিভেঞ্জ নেওয়ার জন্য বর্তমানে তারা এসেছে। He also imagined that if he put his hand into the frog spawn, it would grab him. যদি হাত ওইখানে দেয়, তার হাত ধরে নিয়ে চলে যাবে। This fear exists only in his imagination, but it shows how completely his feelings about nature have changed. আস্তে আস্তে তার প্রকৃতির প্রতি যে ধ্যান ধারণাগুলা, এগুলা কিন্তু টোটালি পরিবর্তন হয়ে গেছে। These final lines show the poet's loss of childhood, তার চাইল্ডহুড ইনোসেন্সের এখানে পতন হয়ে গেল।
As a child, he loved collecting frog spawn and believed nature was friendly and beautiful, but he suddenly sees nature as a powerful, wild and frightening thing. কিন্তু এখন তার কাছে প্রকৃতি কেমন হয়ে গেছে? একটা পাওয়ারফুল, ওয়াইল্ড এবং ফ্রাইটনিং একটা অবজেক্টে পরিণত হয়ে গেছে। দ্য ফ্রগস সিম্বলাইজ দ্য হিডেন স্ট্রেংথ অফ নেচার অ্যান্ড দ্য পোয়েট রিয়েলাইজেস দ্যাট নেচার ইজ নট অলওয়েজ জেন্টল। এবং এখানে সে উপলব্ধি করতে পারলো যে প্রকৃতি কিন্তু সবসময় সুন্দর নয়, প্রকৃতির একটা ভয়ঙ্কর, একটা ধ্বংসাত্মক দিকও আছে। দিস এক্সপিরিয়েন্স মার্কস হিজ গ্রোথ ফ্রম ইনোসেন্স চাইল্ডহুড টু মোর ম্যাচিওর আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড। এটা থেকে সে প্রকৃতিকে এবং তার পরিবেশকে সে আরও ভালোভাবে, আরও সুন্দরভাবে, আরও রিয়ালিস্টিক ওয়েতে দেখার এবং দেখতে এবং বুঝতে শুরু করলো। কি হলো? ওকে, তো আমরা তো হচ্ছে সামারি পড়ে ফেলেছি, আমরা থিমটার দিকে একটু লক্ষ্য করি। থিম, এই কবিতার থিম কি আছে? দ্য মেইন থিম অফ ডেথ অফ এ ন্যাচারালিস্ট ইজ দ্য লস অফ চাইল্ডহুড ইনোসেন্স। এটা হচ্ছে মেইন থিম। তারপরে আরও কিছু থিম আছে, সেটা হচ্ছে অ্যানাদার ইম্পর্টেন্ট থিম ইজ দ্য টু সাইডস অফ নেচার। প্রকৃতির যে দুইটা দিক, প্রকৃতি অলসো বিউটিফুল অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম দ্য প্রকৃতি ইজ অলসো ফ্রাইটনিং। একটা সুন্দর এবং ধ্বংসাত্মক, এই দুইটা দিকই আছে প্রকৃতির। দ্য পোয়েম অলসো এক্সপ্লোজ দ্য থিম অফ গ্রোয়িং আপ। তোমার যে পরিবর্তন, তোমার যে বেড়ে ওঠা, তোমার যে ম্যাচুরিটি, এই কবিতার মধ্যে এটাও তোমার বোঝায়। অ্যান্ড অ্যানাদার থিম ইজ দ্য ফিয়ার অ্যান্ড ইমাজিনেশন। তোমার ভয় এবং তোমার কল্পনা শক্তি, এগুলা হচ্ছে এই কবিতার থিম। একদম ডিসকাস করলাম না, জাস্ট বলে দিচ্ছি, এগুলো তোমরা পড়ে নিবা। অ্যান্ড ফাইনালি দ্য পোয়েম সেলিব্রেটস নেচার অ্যান্ড চাইল্ডহুড কিউরিওসিটি। এই সবগুলোকে এখানে দেখানো হচ্ছে। এখন আমরা আসি টোনের দিকে। এই কবিতাতে কি কি ধরনের টোন আছে? এই কবিতাতে আমরা টোন পাবো হচ্ছে কিউরিয়াস, জয়ফুল অ্যান্ড অ্যাডমায়ারিং। কিউরিয়াস, জয়ফুল এবং অ্যাডমায়ারিং। এটা প্রথমের দিকে আমরা এই কবিতার প্রথম যে পার্ট আছে, এই পার্টের দিকে আমরা দেখতে পাবো যে দ্য পোয়েট ইজ কিউরিয়াস। সে প্রচণ্ড পরিমাণ কিউরিয়াস, কি হচ্ছে না হচ্ছে, কেমনে ব্যাঙের বাচ্চা হচ্ছে, হ্যাঁ, সে জানতে চায়। সে জয়ফুল, ওই ব্যাঙাচিগুলাকে দেখে তার অনেক আনন্দিত মনে হচ্ছে। সে অ্যাডমায়ার করছে, এই সৌন্দর্যটাকে সে অ্যাডমায়ার করছে, যে ওই ডিমগুলা ফেটে যে ডিমের ব্যাঙাচি যে বের হচ্ছে, এটা তার কাছে অনেক ইন্টারেস্টিং মনে হচ্ছে। তারপর সেকেন্ড পার্টে আসার পরে এটা চেঞ্জ হয়ে যায় ফিয়ারফুল, আনইজি অ্যান্ড ডিসগাস্টেড। এবং পরবর্তী পার্টে কি হয়? পরবর্তী পার্টে, শেষ পার্টে দেখা যায় সে প্রচণ্ড ভয়পূর্ণ পরিবেশ তার মধ্যে থাকে, সে আনইজি হয়ে যায়। সেই ব্যাঙগুলাকে তার দেখে মনে হয় একদম মাড গ্রেনেড টাইপের এবং ডিসগাস্টিং তার কাছে লাগে। যে পুকুরের গন্ধটা তার আগে সুন্দর লাগতো, যেই ব্যাঙগুলা তার আগে সুন্দর লাগতো, এখন এসে তার কাছে এটা আর ভালো লাগছে না। ওকে, অ্যান্ড ফাইনাল দ্য টোন ইজ রিফ্লেকটিভ। সে এখানে কবি কিন্তু তার চাইল্ডহুড এক্সপিরিয়েন্স, চাইল্ডহুড রিয়েলাইজেশন, এগুলো নিয়ে কিন্তু সে খুব চিন্তাশীল মনোভাব এখানে পোষণ করছে। রিফ্লেকটিভ শব্দের অর্থ চিন্তাশীল, ডিপলি চিন্তা ভাবনা করা। তো ওভারঅল দ্য টোন অফ দ্য পোয়েম ইজ কিউরিয়াস, জয়ফুল, অ্যাডমায়ারিং, ফিয়ারফুল, ডিসগাস্ট অ্যান্ড রিফ্লেকটিভ। ওকে, তো এগুলা হচ্ছে ফিগার অফ স্পিচ, টোন। এখন লাস্ট অফ অল, এই কবিতাতে কি কি ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে? এই কবিতাতে ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে। সেমুয়াস হেইনি ইউজেস মেনি ফিগার অফ স্পিচ টু মেক দ্য পোয়েম ভিভিড, রিয়ালিস্টিক অ্যান্ড মেমোরেবল। এখানে তিনি সিমিলি ব্যবহার করেছেন, যখন তিনি ফ্রগস্পন, ক্লটেড ওয়াটার, হ্যাঁ, নেকের সাথে সেইলকে তিনি তুলনা করেছেন, ফ্রগের সাথে তিনি মাড গ্রেনেডকে তুলনা করেছেন। সো দিস আর দ্য এক্সাম্পল অফ সিমিলি। দেন তিনি মেটাফোর হিসাবে ব্যবহার করেছেন হচ্ছে গ্রেট স্লাইম কিং, একদম ফারফেস্ট ইমাজিনেশন, ফারফেস্ট কম্প্যারিজন। সো দিস ইজ মেটাফোর। দেন সে আবার পার্সনিফিকেশন ব্যবহার করেছেন। তিনি বলছেন যে ফ্রগ ওইখানে সবাই একদম গ্যাদার হয়েছে কিসের কারণে? তারা ভেঞ্জেন্সের জন্য তারা গ্যাদার হয়েছে, তারা প্রতিশোধের জন্য গ্যাদার হয়েছে। আসলে কি ফ্রগ প্রতিশোধ নিতে পারবে? পারবে না। তো প্রতিশোধ কারণে মানুষ নেই। তো পার্সনিফিকেশন মানে কি? যখন ইউ এক্সপেক্ট হিউম্যানলি বিহেভিয়ার ফ্রম নন হিউম্যান। তো এখানে
সে পার্সনিফিকেশন ব্যবহার করেছে। এরপর হাইপারবোল সে ব্যবহার করেছে। হাইপারবোল মানে কি? এক্সাজারেশন, যেন ওই ব্যাঙের যে পুকুরে যদি সে হাত ঢুকায় ওটা তাদের হচ্ছে একদম হাত ধরে ফেলবে, ঠিক আছে। তারপরে এখানে আমরা অনোমেটোফোইয়া, এটার উচ্চারণ হচ্ছে আমি জানি না তোমরা এটা সম্বন্ধে এটার সাথে পরিচিত আছো কিনা। অনোমেটোফোইয়া, অনোমেটোফোইয়া শব্দের অর্থ যখন কোনো ওয়ার্ডের দ্বারা তার তোমার হলো তার অ্যাকচুয়াল যে শব্দ ওইটা যখন আমরা বুঝতে পারি। এই যে তোমার হচ্ছে পুকুর থেকে আস্তে আস্তে যেই বাবলগুলা উঠছে, গার্গেল মানে গার্গেল করার সময়, কুলিকুচি করার সময় যে শব্দ, অথবা ব্যাঙের যে শব্দ ক্রক ক্রক মানে ব্যাঙের যে ডাক, সেটা আমরা শুনতে পাচ্ছি এখানে। স্ল্যাপ অ্যান্ড পপ, থপথপ করে শব্দ, এই সবগুলা যখন এটা আমরা পড়ছি এই শব্দগুলাও কিন্তু আমরা রিয়ালাইজ করতে পারছি, ঠিক আছে। তো এটাকে বলা হয় হচ্ছে অনোমেটোফোইয়া। দেন এখানে আমরা অ্যালিটারেশন পাবো। অ্যালিটারেশন মানে কি? কনসোনেন্ট সাউন্ডের, কনসোনেন্ট তোমার অ্যালফাবেটের যেই রেপিটেশন, এখানে আমরা সেটা পাচ্ছি। দেন এটার মধ্যে আমরা ইমাজিনেশন পাচ্ছি, ইমেজারি পাচ্ছি। দেন লাস্ট অফ অল আমরা এখানে আবার সিম্বলিজমও পাচ্ছি, ঠিক আছে। তো এক কথায় এইগুলার মধ্যে, এই কবিতার মধ্যে আমরা সিমিলি, মেটাফোর, পার্সনিফিকেশন, হাইপারবোল, অনোমেটোফোইয়া, অ্যালিটারেশন, ইমেজারি, সিম্বলিজম, এই সবগুলো আমরা খুঁজে পাচ্ছি। ওকে, সো থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং দ্য ক্লাস। তোমাদের সাথে পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।